বাংলার বিভিন্ন জায়গায় হয় মাছ চাষ, কিন্তু সেই মাছ থেকেও যে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যেতে পারে সেই সম্পর্কে আমাদের ধারণা কিন্তু খুবই অল্প। আমরা দোকান থেকে কিনে খাই, কিন্তু সেটা বাড়িতেও সঠিক প্রশিক্ষণ নিয়ে করা সম্ভব। এবং যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী বা দলের মাধ্যমেও এই ধরনের ফুড প্রসেসিং করে তারা আগামী দিনে স্বনির্ভর হতে পারে, কিভাবে সম্ভব সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বর্তমানে এই বিশাল তথ্যের সন্ধানে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, এবং বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর স্বর্ণদ্যুতি নাথ ম্যাডামকে। আমরা ম্যাডামের সঙ্গে কথা বলে এই মাছের বিভিন্ন প্রসেসিং খাবার এবং এর বিশেষত্ব, গুরুত্ব এবং কৃষকদের লাভের বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার ম্যাডাম। যেটা জানতে চাইবো, এই যে আপনি জানালেন যে মাছের বিভিন্ন প্রসেসিং খাবার পাওয়া যায়, এর গুরুত্ব কি বা এর বিশেষত্ব কি এবং আপনারা কিভাবে কাজ করছেন? আচ্ছা, প্রথমে আমি বলতে চাই, যেখানে ফিশারিজ সায়েন্স তো একটা বড় ভাস্ট এরিয়া, সেখানে ফিশারিজ সায়েন্স যেখানে অন্য সমস্ত ডিপার্টমেন্ট ডিল করে কিভাবে মাছের উৎপাদন বাড়ানো যায়, যেখানে সয়েল ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট বা মাছের বিভিন্ন রোগ প্রতিরোধ সম্পর্কে, সেখানে ফিশ প্রসেসিং টেকনোলজি একমাত্র ডিপার্টমেন্ট যে কিন্তু ডিল করে শুধুমাত্র যখন মাছটা হারভেস্ট হলো সেটা দিয়ে হবেটা কি, মাছের সেই আমরা খাবো কি করে, মানুষের খাবারের বিভিন্ন পদ্ধতি এবং তার দীর্ঘদিন যাতে সংরক্ষণ করতে পারি সেই সম্পর্কে ডিল করে আমাদের ডিপার্টমেন্ট অফ ফিশ প্রসেসিং টেকনোলজি। সেটাই হচ্ছে আমাদের ফিশ প্রসেসিং টেকনোলজির গুরুত্ব। এক্ষেত্রে আমরা কি করি, যে মাছটা বাজারজাত হচ্ছে, মানে আমরা বাজারজাত করছি হারভেস্টিং এর পরে, সেটা সবসময় এটা সম্ভব নয় যে সঙ্গে সঙ্গে দৈনিক বিক্রি হয়ে গেল আমাদের দৈনিক লোকাল স্থানীয় কনজাম্পশনের জন্য। ফলে সেক্ষেত্রে কি হয়, যে মাছটা উদ্বৃত্ত রয়ে গেল সেই মাছটা যাতে পচে নষ্ট না হয়, দীর্ঘদিন সংরক্ষিত হয়, তার জন্য কিন্তু আমরা বিভিন্ন সংরক্ষণ বিজ্ঞানসম্মত ভিত্তিতে বিভিন্ন সংরক্ষণ প্রসিডিওরের ব্যবস্থা করে থাকি, যাকে আমরা ডিফারেন্ট প্রিজার্ভেশন প্র্যাকটিস বলি। প্রাচীন বিভিন্ন প্রিজার্ভেশন প্র্যাকটিস বা সংরক্ষণ পদ্ধতি থেকে শুরু করে ডিফারেন্ট নতুন টেকনোলজি যেগুলো আবিষ্কার হচ্ছে, সবটারই উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে ব্যাকটেরিয়ার পচন থেকে মাছকে রক্ষা করা। কারণ আমরা জানি মাছে কিন্তু প্রচুর পরিমাণ জল থাকে, সেই জন্য অর্থাৎ এটা কিন্তু পেরিশেবল নেচার, পেরিশেবল নেচারের জন্য ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, এবং সেক্ষেত্রে সংরক্ষণ একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাতে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ আমরা করতে পারি। এই যে আমরা বিভিন্ন সমুদ্রের চারধারে দেখি যে মাছের ড্রাইং হচ্ছে, অর্থাৎ মাছের শুষ্ককরণ, অনেকে আমরা দেখে থাকি শুটকি মাছ সম্পর্কে। শুটকি মাছ বাজারে পাওয়া যায়, এবং আমাদের পূর্ব ভারতের একটা বিখ্যাত শুটকি মাছের মার্কেট হচ্ছে শিয়ালদা কোলে মার্কেট, যেখানে আপনারা হয়তো অনেকেই সে সম্পর্কে জানেন। এই শুটকি মাছ যখন এই সমুদ্র কূলবর্তী যে গ্রামগুলোতে তৈরি হয়, সেখানে এটা হচ্ছে একটা প্রাচীন পদ্ধতি। এর সঙ্গে আমাদের অন্য টেকনোলজি যেমন লবণাক্তকরণ বা ধূমায়িতকরণ, অর্থাৎ ধূমায়িতকরণ মানে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে দেখে থাকি, মানে কাবাব, চিকেন কাবাব বা অন্য কোনো রেড মিটের কাবাব, মাছের থেকেও এরকম কাবাব তৈরি করা যায়। তাই জন্যই মাছের ধূমায়িতকরণ পদ্ধতির আমাদের প্রয়োজন আছে। এবং এই শুষ্ককরণ, লবণাক্তকরণ, ধূমায়িতকরণ এগুলো সমস্ত প্রিমিটিভ বা এজ ওল্ড প্র্যাকটিস। এছাড়া আমাদের থাকে মাছের সন্ধান প্রক্রিয়া বা ফার্মেন্টেশনের মাধ্যমে মাছের আচার তৈরি করা, ফিশ পিকল বা প্রন পিকল, ছোট ছোট মাছের আচার বা বড় মাছেরও কখনো আচার হয়। এছাড়া প্রনের অর্থাৎ চিংড়ির আচারও আমরা তৈরি করে থাকি। এটা হলো মাছের ফার্মেন্টেশন প্রক্রিয়া। এছাড়া আমাদের নিত্য নতুন টেকনোলজি ডেভেলপ হয়েছে, যেখানে আমরা বরফীকরণ এবং শীতলীকরণের মাধ্যমে আমরা মাছের সংরক্ষণ করতে পারি। যেখানে বরফীকরণ হচ্ছে ইমিডিয়েটলি আফটার হারভেস্টিং, যেহেতু মাছটা যাতে সঙ্গে সঙ্গে নষ্ট না হয়ে যায় তার জন্য আমাদের বরফ জল দেওয়া হয়ে থাকে, টেম্পারেচার থেকে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এক্ষেত্রে মোটামুটি 3-4 দিন মতো আমাদের এই ট্রপিক্যাল যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, সেক্ষেত্রে 3-4 দিন মতো কিন্তু আমরা এর শেলফ লাইফটা বাড়াতে পারি। আমরা হারভেস্টিং এর পরে যখন আমরা এই মানে শীতলীকরণটা করলাম, তারপরেই আমাদের যেটা প্রয়োজন হচ্ছে মাছগুলোকে সর্টিং করা। সর্টিং কি করে হয়, আমরা সাইজ ওয়াইজ করি এবং স্পিসিস ওয়াইজ করি। সংরক্ষণের প্রথম ধাপ হচ্ছে সর্টিং এবং গ্রেডিং। গ্রেডিং করবার পরে আমাদের যেটা সব থেকে পচনের জন্য মানে জায়গা, সেটা হচ্ছে মাছের গাট, অর্থাৎ এলিমেন্টারি ক্যানাল, খাদ্য পাকস্থলী। সেই জায়গাগুলো মাছের পাখনা, খাদ্য পাকস্থলী এবং স্কেল, মাছের যে আঁশটা সেটাকে নির্মূল করে মাছের যে পার্টটা আমরা মেনলি খাই, অর্থাৎ আমাদের মাছের যে মাংসল পার্টটাকে, সেটাকে আমরা প্রিজার্ভ করতে চাই। আমরা যখন সমুদ্রে হারভেস্ট করবো, সেটা যেহেতু অনেক দিনের আমাদের ভয়েজ হয়, অনেক দিনের সমুদ্র যাত্রা হয়, ফলে সমুদ্রে ওই মাদার ফ্যাক্টরি ভেসেলের মধ্যেই কিন্তু আমরা ভার্টিক্যাল প্লেট ফ্রিজারের মধ্যে আমরা মাছটাকে
বরফীকরণ বা ফ্রিজিং করতে পারি। টেম্পারেচার থেকে -35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টাইম লাগে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা। এরপরে সেটা মাছের কুল বা সরে আসার পরে সেক্ষেত্রে আমরা মাছটাকে বাজারজাত করি। যদি স্থানীয় বা লোকাল পিপল সেটাকে কেনে, সেইটা পার্টটা বিক্রি করে তারপরে আমরা বিভিন্ন প্রসেসিং ফ্যাক্টরিতে পাঠাই, যেখানে আমরা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারি এবং সংরক্ষণ করে সেটা ফ্রিজিং এর মাধ্যমে সংরক্ষণ করে আমরা দেশের বিভিন্ন কোনায় কোনায় সেটা সাপ্লাই করি এবং এক্ষেত্রে মাছের দীর্ঘদিন শেলফ লাইফটা বজায় থাকে। এছাড়া যদি আমাদের এরকম ডিমান্ড থাকে, অর্থাৎ মাছের রপ্তানি, সেটাকে যদি আমরা করতে চাই আমাদের বিভিন্ন দেশের রপ্তানির ডিমান্ডের মানে প্রয়োজনীয় ডিমান্ডের ওপর আমরা কিন্তু মাছটাকে বিভিন্ন প্রক্রিয়াকরণ পদ্ধতির মাধ্যমে বিদেশে রপ্তানি করতে পারি, যা আমাদের দেশকে বিদেশি মুদ্রা আনয়নে বিশেষভাবে সাহায্য করবে এবং এটা আমাদের দেশের অর্থনীতিকে সুদৃঢ় করবে। এছাড়া আরেকটা আছে, যে মাছগুলো বাজারজাত চাহিদা কম বা বাজারে মূল্য কম, সেই মাছগুলো কিন্তু বিশেষভাবে নিউট্রিয়েন্টের আকর, ফলে সে তাদের পুষ্টিগত গুণকে নষ্ট না করে বা তাদেরকে গবাদি পশুর খাবারের হিসাবে ব্যবহার না করে সেটাকেও কিন্তু আমরা মানুষের খাবারে বা পুষ্টি গুণের জন্য ব্যবহার করতে পারি। সেই কম মূল্যযুক্ত মাছগুলোকে বিজ্ঞানসম্মত পদ্ধতি ও প্রযুক্তি মেনে বেশ কিছু আদার্স ইনগ্রেডিয়েন্ট যোগ করে আমরা নতুন কিছু প্রোডাক্ট তৈরি করতে পারি, যাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বা মূল্যযুক্ত মাছের প্রক্রিয়াকরণ পদ্ধতির মাধ্যমে এমন কিছু নতুন প্রোডাক্ট তৈরি করা যায় যার কিন্তু বাজারে চাহিদা অনেক, মূল্য অনেক এবং এক্ষেত্রে কিন্তু যারা মাছের যে প্রডিউসার অর্থাৎ মাছ চাষিরা কিন্তু সেক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হতে পারেন এবং তাদের উপার্জন বাড়বে। এক্ষেত্রে আমি বলি, এই যে আমাদের আজকে ফিশ ফুড মেলাতে আপনারা এসেছেন, ফিশ ফুড মেলা 2026 পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত। সেক্ষেত্রে এই ফিশ ফুড মেলাতে এই মূল্যযুক্ত মাছের প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ ফিশ প্রসেসিং টেকনোলজি আমরা আমাদের স্টলে এই মূল্যযুক্ত মাছের প্রক্রিয়াকরণে বিভিন্ন প্রোডাক্ট আমরা তৈরি করছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ফাসাই লাইসেন্স রয়েছে এবং আমাদের এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং ইউনিটের স্টুডেন্টরা, তারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তারা তাদের ইন্টার্নশিপ করার সময় এই প্রোডাক্টগুলো তৈরি করছে, যেমন ফিশ কাটলেট, ফিশ ফিঙ্গার, ফিশ নাগেটস, ফিশ চপ, মাছের এবং পুঁটি মাছের এবং চিংড়ির আচার ইত্যাদি জিনিস এবং বাটারফ্লাই শ্রিম্প, নানান রকম প্রোডাক্ট তৈরি হয়েছে। আপনারা অবশ্যই সেই প্রোডাক্টগুলো খান। আপনার এরকম দুরকম হতে পারে, একটা হচ্ছে আপনারা নিজেরা খুলেই খেতে পারবেন অর্থাৎ রেডি টু ইট, আর একটা হচ্ছে রেডি টু কুক অর্থাৎ আপনারা যদি বাড়িতে নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনারা সেটাকে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আপনাদের নিজস্ব বাড়ির যে ডোমেস্টিক রেফ্রিজারেটর, যেখানে ডিপ ফ্রিজটা থাকে, সেখানে আপনারা সংরক্ষণ করে 7 দিন পর্যন্ত নিশ্চিন্তে খেতে পারবেন। অর্থাৎ এই প্রোডাক্টগুলোর শেলফ লাইফ 7 দিন পর্যন্ত। আপনারা অবশ্যই সেটা নিয়ে যান এবং আমাদের ফুড গ্রেড প্যাকেজিং প্র্যাকটিস রয়েছে, যাতে আপনাদের প্রোডাক্ট কোনোভাবেই নষ্ট না হওয়ার ব্যাপার থাকে। শুধুমাত্র এইটুকু সাজেশন যে আপনারা যখন প্রোডাক্টটা খাবেন বা ভাজবেন বলে ভাবছেন, তার আগে 5 মিনিট মতো আপনারা করে নেবেন নর্মাল টেম্পারেচারে আসবার জন্য। তো আপনারা মেলা ঘুরে দেখুন, সেটা খান। আচ্ছা, এই যে বিভিন্ন প্রসেসিং খাবারের কথা বললেন, কোনো স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কেউ যদি করতে চায়, এই নিয়ে যদি আগামী দিনে এগোতে চায়, তাহলে কি বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা এখান থেকে রয়েছে, বা তারা কি এটা তৈরি করতে পারবে? অবশ্যই আমাদের ডিপার্টমেন্ট অফ ফিশ প্রসেসিং টেকনোলজি এর আগেও এরকম বিভিন্ন প্রশিক্ষণ বা ট্রেনিং এর ব্যবস্থা করে এসছে। যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী, বিশেষত যেহেতু এই বছর উইমেন্স ফার্মার ইয়ার, ফলে সেক্ষেত্রে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, অবশ্য পুরুষ চাষিরা, প্রান্তিক চাষিরাও আছেন, তারা যদি চান এ ব্যাপারে শিখতে, তাদের কুটির শিল্প তাদের বাড়ি থেকে তারা শুরু করে তারা দূরে পর্যন্ত ছড়িয়ে দিতে পারেন তাদের এই শিল্পকে। সেক্ষেত্রে আপনারা যদি আমাদের ইউনিভার্সিটির ডিআরইএফ সেকশন অর্থাৎ ডিরেক্টর অফ রিসার্চ এক্সটেনশন অফ অ্যান্ড ফার্ম, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্সে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা প্রশিক্ষণ নেওয়ার জন্য। আপনাদের যোগাযোগ এবং প্রয়োজন অনুসারে আমরা সেখানে পৌঁছে যাব। আমাদের এক্সপার্টাইজ নিয়ে আপনাদের চেষ্টা করব আপনাদের প্রশিক্ষণ দিয়ে সেখানে আপনাদেরকে ট্রেনিং দিয়ে আপনাদেরকে স্বনির্ভর করে তুলতে, যাতে আপনারা সেই প্রোডাক্ট তৈরি করে বিক্রি করে আপনারা উপার্জন করতে পারেন, সেটাই তাতে আপনাদের আর্থিক সচ্ছলতা আসে। আচ্ছা, বাড়িতে অনেক সময় দেখি যে অনেকে অনেক মাছ কিনে আনেন, সেক্ষেত্রে প্রাথমিকভাবে কি কোনোভাবে ঘরোয়া পদ্ধতিতে প্রিজার্ভ করা সম্ভব? অবশ্যই আপনারা তো অনেকে করে এসছেন, কারণ আমরা কিন্তু মাছটা বাইরে থেকে আনার পরে আমরা প্রথম কি করি, কেউ কেউ মাছ কাটিয়ে আনি অথবা বাড়িতে আমরা মাছ কাটি। মাছ কাটার প্রথম পদ্ধতি কি আমাদের, মানে ভেতরের যে নাড়িভুড়িটাকে বাদ দিয়ে দিই, এটা হচ্ছে প্রথম ব্যাকটেরিয়ার আকর, ফলে সেই জায়গাটাকে বাদ দিই। বাদ দেওয়ার পরে রক্তটা ভালো করে আমরা ধুই, প্রথম প্রিজার্ভেশন প্র্যাকটিস। তারপরে আমরা কি করি, আমরা তারপরে তার মধ্যে নুন হলুদ মাখাই। এই নুন হলুদ হলো প্রিজারভেটিভ, যা ফুড গ্রেড প্রিজারভেটিভ প্রাথমিক, যেটা হচ্ছে আমাদের প্রথম প্রিজার্ভেশন প্র্যাকটিস।
তারপরে আমরা কি করি, ছোট ছোট প্যাকেট করে আমরা ফ্রিজে অর্থাৎ ডিপ ফ্রিজটায় রাখি। সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রিজার্ভেশন বা সংরক্ষণের মানে ঘরোয়া পদ্ধতির সংরক্ষণের দ্বিতীয় উপায়। আমরা ছোট ছোট প্যাকেট করে রাখার কথা কেন বলছি, যেদিনকে যেটা দরকার সেই মাছটা আমরা বের করে খাওয়ার জন্য। এছাড়া আমাদের আলাদা প্রিজার্ভেশন প্র্যাকটিসের মধ্যে রয়েছে ম্যারিনেশন, অর্থাৎ আমরা নুন লবণ অর্থাৎ নুন অর্থাৎ লবণ বা লেবু, ভিনিগার এবং দই যেটার মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, এই দিয়ে আমরা মাখিয়ে রাখি। এই পদ্ধতিকে বলা হয় ম্যারিনেশন। তার প্রয়োজন মতো নির্দিষ্ট উপাদান এবং তার পরিমাণ আছে, সেই পরিমাণ দিয়ে আমরা মাখিয়ে রেখে মোটামুটি ০.৫ ঘন্টা থেকে আমরা ১ ঘন্টা সেটাকে মাখিয়ে রেখে তারপর যদি রান্না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাছের শেলফ লাইফটা ভালো হবে, তার টেক্সচারটা ঠিক থাকবে এবং মাছের স্বাদ বাড়বে। এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে প্রিজার্ভেশনের উপায়। এছাড়া আরেকটা যেটা বলছিলাম আমি, মাছের আচার তৈরি, সেই আচার কিন্তু আমরা সঠিক প্রশিক্ষণের মাধ্যমে ঘরে তৈরি করতে পারি। আমরা যেমন বাড়িতে নিজেরা আম তেল বা অন্যরকম আচার তৈরি করি, লঙ্কার আচার ইত্যাদি তৈরি করি, সেরকম মাছের আচার কিন্তু আমরা তৈরি করতে পারি এবং তৈরি করে আমরা অলমোস্ট ৪ থেকে ৬ মাস নরমাল টেম্পারেচারে রেখে আমরা সংরক্ষণ করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা মাছের পুষ্টিগুণ আমরা প্রতিদিন আমাদের খাবারের পাতে অল্প অল্প করে পাবো। আর সেটা কতদিন পর্যন্ত রাখা ৪ থেকে ৬ মাস আপনারা অনায়াসে রাখতে পারবেন, যদি সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতি মেনে আপনারা মাছের আচার তৈরি করেন। আমরা শুনলাম মাছ চাষের পাশাপাশি উৎপাদিত মাছ থেকে তৈরি করা সম্ভব বিভিন্ন প্রসেসিং খাবার, এবং এই ধরনের খাবার আপনারা যারা ভাবছেন ঘরে বসে তৈরি করবেন, আপনারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে এই জাতীয় উদ্যোগে এগিয়ে আসলে আপনারা যেমন স্বনির্ভর হতে পারবেন, তেমনি ঘরোয়া উপায়েও কিভাবে মাছ বেশি দিনের জন্য প্রিজার্ভ করবেন বা সেই মাছ থেকে বিভিন্ন আচার সহ খাদ্যদ্রব্য তৈরি করবেন, সেই সম্পর্কিত বিস্তারিত একটি তথ্য কৃষি বার্তার আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যারা এই বিষয়ে ট্রেনিং নিতে চাইছেন, তারা অবশ্যই পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।